জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তাই নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিতে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা করাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মাধ্যমিক থেকে স্নাতক পর্যায়ের ৬৩ লাখের বেশি শিক্ষার্থীকে ২,১১৬ কোটি টাকার এককালীন উপবৃত্তি তুলে দিয়ে কথা বলেন তিনি। ঝরে পড়া রোধে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় ২০১১ সালে গঠিত প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে প্রতি বছর মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত এককালীন সহায়তা দিচ্ছে সরকার। তারই ধারাবাহিকতায় সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে মাধ্যমিক থেকে স্নাতক পর্যায়ের ৬৩ লাখ শিক্ষার্থীকে ডিজিটাল মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ২,১১৬ কোটি টাকার এককালীন উপবৃত্তি দেন প্রধানমন্ত্রী। দরিদ্র শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেওয়া হয় মাধ্যমিক পর্যায়ে ৫,০০০, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৬,০০০ এবং স্নাতক ও সমমান পর্যায়ে ১০,০০০ টাকা হারে। এছাড়াও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ১৫ জন বিজয়ীকে ২ লাখ টাকার চেক এবং স্নাতক পর্যায়ে ২১ জন মেধাবী শিক্ষার্থীকে দেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড ও ৩ লাখ টাকার চেক। আমাদের দেশের কত অঞ্চলে ছড়িয়ে ছিটে থাকা মেধাবী ছাত্র ছাত্রী তাদেরকে খুঁজে বের করা এবং আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে প্রস্তুত করা, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। বাজেটে শিক্ষা খাতেই কিন্তু সবথেকে অর্থ বরাদ্দ দেওয়া হয়। এবারের বাজেটেও আমরা ৯৪,৭৭০ কোটি টাকা বরাদ্দ দিয়েছি। আর শিক্ষা খাতে বাজেট বৃদ্ধির কারণে আমি মনে করি যে সমাজে আর এর একটা ইতিবাচক প্রভাব পড়বে। চতুর্থ শিল্প বিপ্লব তার উপযুক্ত দক্ষ কারিগর অর্থাৎ স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে উঠবে আমাদের এই আজকের ছেলেমেয়েরা, এটাই আমি বিশ্বাস করি। ভারত সফর নিয়ে আগামীকাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন। সকাল ১১টায় গণভবনের সংবাদ সম্মেলন অনুষ্ঠানের তথ্যটি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং। গত ২১ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ২ দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি যান শেখ হাসিনা। এ সময় দুই দেশের মধ্যে ১০টি সমঝোতা স্মারক সই হয়, এর মধ্যে নবায়ন করা হয় ৩টি। এছাড়াও সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ভারতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিআইআই এর প্রতিনিধিরা। বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ভারতের ব্যবসায়ীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। ২ দিনের ওই সফরে নরেন্দ্র মোদী ছাড়াও ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন বঙ্গবন্ধু কন্যা। ভারত ও বাংলাদেশ সরকারের পানি বন্টন আলোচনা নিয়ে এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার। এ বিষয়ে আপত্তি জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজ্য সরকারকে না জানিয়ে বাংলাদেশের সঙ্গে পানি বন্টনের যে আলোচনা করেছে নয়াদিল্লি তা গ্রহণযোগ্য নয় ও পুরোপুরি অনাকাঙ্ক্ষিত। ১৯৯৬ সালে স্বাক্ষরিত ভারত বাংলাদেশের ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে ২০২৬ সালে। এর আগেই এই চুক্তি নবায়নের আলোচনায় মোদির ওপর ক্ষুব্ধ হয়েছেন মমতা। তার অভিযোগ, এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ ব্যাপক ভোগান্তিতে পড়বে। আগামী ৮ থেকে ১১ জুলাইয়ের মধ্যে চীন সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই সফরে বাণিজ্য, নিরাপত্তা নিয়ে চুক্তিসহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানশাও। বৈঠক শেষে মন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর চীন সফরে ব্রিক্সে বাংলাদেশের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া দুই দেশের বাণিজ্য বাড়াতে আলোচনা হবে। এদিকে বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে রোহিঙ্গা প্রত্যাবর্ষণে মিয়ানমারকে চাপ প্রয়োগ করতে চীনের কাছে সাহায্য চাওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। ট্রেড গ্যাপ কমানোর বিষয়ে আলোচনা করেছি এবং রোহিঙ্গা সমস্যার সমাধানে, বিশেষ করে রোহিঙ্গাদের রিপ্যাট্রিয়েশন শুরু করার ব্যাপারে চায়নার সহায়তা কামনা করেছি এবং একই সাথে ব্রিক্সে বাংলাদেশের যে কোনো ফরম্যাটে ব্রিক্সে যাতে বাংলাদেশের অন্তর্ভুক্তি হয়, সেটি মেম্বার কান্ট্রি অর পার্টনার কান্ট্রি, হোয়াট এভার দ্য ডিসিশন ব্রিক্স টেকস, সেটা নিয়ে আলোচনা করেছি। সামনে যে মাননীয় প্রধানমন্ত্রী সফরে যাচ্ছেন,
সেই সফরে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে সেটি আমরা প্রত্যাশা করেছি এবং সেই সফরের আগে তার আগমনটা আসলে তাৎপর্যপূর্ণ। চীন বাংলাদেশ বন্ধুত্বকে শুধু কূটনৈতিক সম্পর্কের ভিত্তিতে বিবেচনা করা ঠিক হবে না। বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ চীন। তার অংশ হিসেবে এবার চীনের পক্ষ থেকে বাংলাদেশের শিশুদের বিশেষ স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক পাঠানো হবে বলে জানান চীনের আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী। চীন দূতাবাসের সহায়তায় ভাসানটেক জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের উৎসাহ দিতে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি বলেন, চীন বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ সহায়ক। অনুষ্ঠানে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়ানসাও বলেন, বাংলাদেশের তরুণদের নিয়ে কাজ করতে আগ্রহী চীন। শিক্ষার্থীদের চীনে পড়ালেখা ও বসবাসের আমন্ত্রণ জানান তিনি। আমাদের পরীক্ষিত বন্ধু হিসেবে এবং আমাদের উন্নয়ন যাত্রার একজন উল্লেখযোগ্য সঙ্গী হিসেবে চীন আমাদেরকে সবসময় আমাদের যে কোনো যেমন মেগা প্রকল্পগুলোতে তারা কাজ করছে, সেগুলো বাস্তবায়নে কাজ করছে, তার পাশাপাশি আমাদের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে তাদের সহযোগিতা রয়েছে। 为了助力同学们成长，今天呢，中国代表团给大家带来了一些书包和文具，同时也向孟方捐赠一辆价值40万美元的 ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানানোর পর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন তিনি। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এর আগে সকাল 8:30টায় ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্প স্তবক অর্পণ করেছেন নতুন সেনাপ্রধান। এরপর সেনাপ্রধানকে সেনাকুঞ্জে গার্ড অব অনার দেওয়া হয়। সেখানে বৃক্ষরোপণ শেষে মোনাজাতে অংশগ্রহণ করেন তিনি। সবশেষ সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। স্যাটেলাইট প্রযুক্তি স্থাপনে ফ্রান্সের সহযোগিতার প্রস্তাব বিবেচনা করেছে বাংলাদেশ। একই সঙ্গে এয়ারবাস বিক্রির প্রস্তাবে দেশটির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ সচিবালয়ে আইসিটি প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসুদ উপাই। ইনোভেশন, নলেজ ট্রান্সফার, এক্সচেঞ্জ, ওরিয়েন্টেশন সব ধরনের, ওখানে আবার একটা পুরো ইকোসিস্টেম, মানে আমি যে দেখলাম ওটা ট্রেনিং সেন্টার আছে, ওখানে ওদের গবেষণা প্রতিষ্ঠান আছে, একাডেমির সাথে পার্টনারশিপ আছে, সাইবার সিকিউরিটি এজেন্সি আছে, সবগুলো একসাথে মিলে করছে। সো ওই মডেলটাই আসলে আমরা পুরোটাই বাংলাদেশে আমরা কিন্তু কাস্টমাইজ করতে পারি, রেপ্লিকেট করতে পারি, এই ধরনের কথা হয়েছে। চলতি বছর সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনা করায় প্রথম স্থান অর্জন করেছে তুর্কি, আর এশিয়ার মধ্যে প্রথম হয়েছে বাংলাদেশ। এছাড়া সৌদি আরব একই কোটা বরাদ্দ দেয়ায় আগামী বছরও বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন 1,27,198 জন হজ যাত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি আরবের জেদ্দায় থাকা হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম। এছাড়া মক্কায় হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভায় ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান বলেন, ভবিষ্যতে হাজিদের হয়রানি না কমিয়ে শুধু লাভের চিন্তা করলে এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এজেন্সির মালিক ভাইয়েরা সবার কথা কিন্তু বলছি না, কোথায় সবচেয়ে কম দামে বাড়ি পাওয়া যায় খুঁজে খুঁজে বের করে প্রফিটটা বেশি করার জন্য চেষ্টা করেন। আল্লাহ তাআলা কোনোদিন তাদেরকে সহ্য করবে না। এই অন্যায় ও অপরাধ থেকে ফিরে আসার জন্য এইবারে লাস্ট ওয়ার্নিং ফর ইউ ফর দ্য হাব এজেন্সি মালিক, তাদের জন্য আমাদের এই জিনিসটা তাদের উপর আমাদের অনুরোধ থাকবে। গাইবান্ধায় যমুনা ব্রহ্মপুত্র নদের তীরবর্তী চরাঞ্চলে খনিজ আহরণের জন্য অস্ট্রেলিয়ার একটি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে সরকার। গত 20 জুন অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান এভারলাস্ট মিনারেলস লিমিটেডকে 5 ধরনের খনিজ আহরণের জন্য ইজারা দেওয়া হয়। খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো বিএমডির মহাপরিচালক স্বাক্ষরিত পত্রে 28টি শর্ত সাপেক্ষে তাদের আবেদন মঞ্জুর করা হয়। চুক্তি অনুযায়ী গাইবান্ধা সদর ফুলছড়ি উপজেলায় যমুনা ব্রহ্মপুত্র তীরবর্তী 799 হেক্টর চরাঞ্চল থেকে মূল্যবান ভারী খনিজ জিরকন, রুটাইল, গার্নেট, ম্যাগনেটাইট ও ইলমেনাইট আহরণ করা হবে।
প্রতি 3 মাস পর আহরিত খনিজের রয়্যালিটি সরকারকে দেবে এভারলাস্ট মিনারেলস লিমিটেড। এখন চারদিকে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। সিলেট জেলায় উন্নতি হচ্ছে না বন্যা পরিস্থিতি, তবে সকাল থেকে বৃষ্টিপাতে বেড়েছে নগরবাসীর ভোগান্তি। সুনামগঞ্জে বন্যার পানি কমায় আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। এদিকে কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে যাওয়ার কারণে হবিগঞ্জে এখনও প্রবল বেগে লোকালয়ে ঢুকছে পানি। এদিকে সিলেট জেলায় সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হওয়ায় নগরীতে পরিস্থিতি কিছুটা অবনতির শঙ্কা দেখা দিয়েছে। জনাকীর্ণ আশ্রয় কেন্দ্র, গবাদি পশুর খাদ্য সংকট, কৃষি জমি ও মাছের ঘেরের ক্ষতি থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থার শোচনীয় অবস্থার সীমাহীন দুর্দশায় উপজেলার মানুষেরা। এদিকে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় ঘরে ফিরেছেন আশ্রয় কেন্দ্রে থাকা বহু পরিবার। পানি কমায় সচল হচ্ছে বিচ্ছিন্ন থাকা যোগাযোগ ব্যবস্থা। কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে যাওয়ার কারণে হবিগঞ্জে এখনও প্রবল বেগে লোকালয়ে ঢুকছে পানি। এতে দিন দিন ভোগান্তি বেড়েই চলেছে বন্যা কবলিতদের। রাজধানীর কাঁঠালবাগান এলাকায় দুটি বহুতল ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ৪৫,০০০ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে এডিস মশার প্রজনন স্থল ধ্বংসের লক্ষ্যে কাঁঠালবাগানের ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় বেশ কয়েকটি বহুতল ভবনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অঞ্চল 1-এর আঞ্চলিক নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে পুরো মাস জুড়ে এমন অভিযান চলমান থাকবে। এছাড়া জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে বিভিন্ন স্কুলে চিরুনি অভিযান চালাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আমরা গতকাল থেকে কিন্তু অনেকগুলো বাসা দেখেছি, সকল বাসাতে কিন্তু আমরা লার্ভা পাইনি। আমরা খুব অল্প বাসাতেই লার্ভা পেয়েছি। যাতে লার্ভাগুলো না জন্মায় তাদেরকে সতর্ক করা, এদের সেখানে ওষুধ দেওয়া, আশেপাশে সবাইকে জানানো, মিডিয়া কভারেজ দেওয়া, এবং আরেকটি হচ্ছে যে কেন লার্ভাটি জমলো কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। ঈদুল আজহার শেষের কয়েকদিন পরও অবিকৃত হাজার হাজার কাঁচা চামড়া। খুলনায় বেচাকেনা নির্ধারিত স্থান না থাকায় হতাশ ব্যবসায়ীরা। ট্যানারি মালিকরা নির্ধারিত দরে না কেনায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তাদের। সরকার নির্ধারিত দামে ট্যানারি মালিকদের কাছ থেকে সাড়া না পাওয়ায় বিক্রি হচ্ছে না এসব চামড়া। খুলনা জেলায় এবছর ৭০,০০০ পশু কোরবানি হয়েছে। এছাড়া আশপাশের জেলা থেকে আরও প্রায় ৫০,০০০ চামড়া সংগ্রহ করেছেন জেলার ব্যবসায়ীরা। তবে ট্যানারি মালিকরা কাঁচা চামড়া না কেনায় রাজধানীর ট্যানারিগুলোর এখন তাদের শেষ ভরসা। সেখানেও বিক্রি করতে না পারলে কোটি টাকার লোকসান গুনতে হবে ব্যবসায়ীদের। ভালো চামড়াটার দাম ১১৫০ টাকা পড়ে গেছে। এখন মার্কেট বা বেচাকেনা কত হবে, চামড়াটা কাজ করে সম্পূর্ণ কোয়ালিটি করা হবে, তার উপরে ডিপেন্ড করতেছে যে কে আসবে, কয় টাকা দরে চামড়া কিনবে, তারপর প্রফিট। চামড়া আমি মেলা করেই করছি, আরও করেই করতাম যদি স্থায়ী কোনো ঠিকানা থাকতো। এই কম হলে এখানে আমার ৮০ লক্ষ টাকার মাল, এই মালটাই ফুটপাতের উপরে। এখন চারদিকে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। রাশিয়ার দাগেস্তানে বন্দুকধারীদের ভয়াবহ হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৫ জন পুলিশ সদস্য এবং একজন অর্থোডক্স পুরোহিত। আহত হয়েছেন আরও অনেকে। এ সময় পাল্টা গুলিতে ৬ হামলাকারীরও প্রাণ গেছে জানিয়েছে পুলিশ। জানা গেছে, স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ডারবেন্ট শহরের দুটি অর্থোডক্স গির্জা এবং মাখাচকলা শহরের পুলিশ পোস্টে চালানো হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। এতে ২৪ থেকে ২৬ জুন পর্যন্ত শোক পালনের ঘোষণা দিয়েছেন দাগেস্তান প্রজাতন্ত্রের গভর্নর সের্গেই মেলিকভ। বাতিল করা হয়েছে সব ধরনের বিনোদন অনুষ্ঠান। এছাড়া পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আসতেই তাৎক্ষণিকভাবে সন্ত্রাসী হামলার তদন্ত শুরু করেছে রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে অন্তত ২১,০০০ শিশু নিখোঁজ হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে সেভ দ্য চিলড্রেন। এর মধ্যে অন্তত ১৭,০০০ শিশু পরিবারের সদস্যদের থেকে বিচ্ছিন্ন। কমপক্ষে ৪,০০০ শিশু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। যারা প্রিয়জন থেকে বিচ্ছিন্ন তাদের মধ্যে অনেকেই ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছে বলেও
শঙ্কা করা হচ্ছে। এছাড়া বেশ কয়েকটি গণকবর পাওয়া গেছে, যেখানে মৃতদেহগুলোর মধ্যে অজানা সংখ্যক শিশু রয়েছে বলেও দাবি করেছে সেভ দ্য চিলড্রেন। এমনকি যারা ধ্বংসস্তূপের নিচে আটকা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় নিখোঁজ শিশুদের সুরক্ষার জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এদিকে ৮ মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে অন্তত 10,000 শিক্ষার্থীর প্রাণ গেছে বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়, যার মধ্যে 450 জনই স্কুল পড়ুয়া শিশু শিক্ষার্থী। We know also that an unknown number of children have been detained by Israeli forces, have been forcibly transferred out of Gaza, and are buried in unmarked graves. And an unknown number of the bodies that were found in the mass graves have been children. শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।